সবাইকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন পর্বে স্বাগতম। আজকে মূলত 2 নম্বর পর্ব চলছে। আজকের পর্বে আমি মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আলোচনা করব, যেসব কাজ মূলত মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে গেলে প্রতিনিয়তই আমাদের প্রয়োজন পড়ে, এবং কিছু আজকে আমাদের কিবোর্ডের কিছু ফাংশন সম্পর্কে আলোচনা করব, যেসব ফাংশন এই মাইক্রোসফট ওয়ার্ডে প্রতিনিয়তই ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো আজকে মূলত আজকের পর্ব মূলত আমাদের যে বেসিক পর্ব, সেই বেসিক পর্বই থাকবে। আজকে আমি হাই লেভেলের বা অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা করব না। আমি প্রথমে যে বেসিক গুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের, সেই বেসিক গুলো আলোচনা করছি। পরবর্তীতে বেসিক গুলো হয়ে গেলে আমি অ্যাডভান্সের দিকে আস্তে আস্তে অগ্রসর হব। আজ এখানে সেক্ষেত্রে আমি মাইক্রোসফট ওয়ার্ড এটা ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করলাম। এইরকম একটা ডকুমেন্ট চলে আসলো। এখন আপনি চাচ্ছেন এখানে আমি আজকের যে পর্বটা আলোচনা করব, সেই পর্বটাতে যদি আলোচনা করতে হয় সেক্ষেত্রে আমাকে এখানে কিছু লিখতে হবে। তো এখানে তো আমি একদম এটা নতুন তৈরি করলাম। এক্ষেত্রে কিছু নতুন তৈরি করার ক্ষেত্রে যেমন লেখা থাকে না স্বাভাবিকভাবে, এটা তো ঠিক তেমনি লেখা নেই। আমি এখন নতুন করে লিখে এই ভিডিওর মাঝখানে সময় আর বৃদ্ধি করব না। আমি চাচ্ছি যে এখানে কিছু লেখা প্রস্তুত করতে। সেক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড যেই আমাদের এই সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি এক্ষেত্রে আমাদেরকে একটা সুবিধা প্রদান করবে। সেক্ষেত্রে আমি কিছু লেখার প্রয়োজন নেই। আমি যদি শুধু জাস্ট কিবোর্ড থেকে সমান চিহ্ন দেই এবং লিখি র্যান্ড, তারপর যদি ফার্স্ট ব্র্যাকেট দেই, প্রথম ফার্স্ট ব্র্যাকেট এবং দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেট গুলো শিফট প্রেস করে দিতে হবে। তারপর যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু এরকম আমাদের একটা লেখা অটোমেটিক চলে আসবে। এই লেখাটি আমি লিখলাম না, তো এই মাইক্রোসফট ওয়ার্ড এমএস ওয়ার্ড যেটি আছে সেটি আমাদেরকে এটা অটোমেটিক করে দিল এই সমান র্যান্ড এবং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার ফলে। এখন আমি এটা তো আমার একটা লেখালেখি, এইটা আমার একটা টেক্সট। এই টেক্সটে ধরুন এটা একটা টেক্সট, এই টেক্সটে আমি একটা শিরোনাম দিতে চাই। প্রত্যেক লেখারই তো কিছু একটা মূল বিষয়বস্তু থাকবে, মূল বিষয়বস্তুকে শিরোনাম হিসেবে ব্যবহার করা হয়। তো আমি যদি এই লেখাটির মূল বিষয়বস্তু বা শিরোনাম বাছাই করতে চাই, সেক্ষেত্রে আমাকে আমি লিখলাম এমএস ওয়ার্ড। এখন শিরোনাম তো মাঝখানে থাকে, সেন্ট্রাল অবস্থানে থাকে। এক্ষেত্রে আমি এটাকে এইভাবে সিলেক্ট করবো। এটাকে দুইভাবে সিলেক্ট করা যাবে, এটাকে সামনের থেকেও সিলেক্ট করা যাবে, পিছন থেকেও সিলেক্ট করা যাবে। আমি যদি সামনে থেকে সিলেক্ট করে চাই তাও কোনো সমস্যা নেই। মাউসে শুধু লেফট ক্লিক করে মাউস ড্র্যাগ করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এবং মাউস এই পাশ থেকেও মাউসে লেফট ক্লিক করে মাউস ড্র্যাগ করলে এটা এই পাশ থেকেও সিলেক্ট করা যাবে, ওই পাশ থেকেও সিলেক্ট করা যাবে। আমি যদি এভাবেই মূলত সিলেক্ট করা হয়। সিলেক্ট করা মাইক্রোসফট ওয়ার্ডে তেমন কোনো কঠিন কাজ নয়। আমি যদি চাই যে সব লেখাকে একসাথে সিলেক্ট করবো, সেটাও সম্ভব। আবার এভাবে আমি খন্ডাংশ খন্ডাংশ করেও সিলেক্ট করতে পারি। আমি যদি চাই যে এক লাইন সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমি এরকম এক লাইন এভাবে সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 লাইনে চলে এসেছে। এক্ষেত্রে আমি মাউসের পয়েন্টটাকে একটু বেশি নিলে, এক লাইনের একটু উপরে তুলে নিলে সেটা এক লাইনের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে। আবার এক্ষেত্রে এই 2 লাইনটা পুরোটাই সিলেক্ট হচ্ছে। আমি চাচ্ছি দ্বিতীয় লাইনের সবটুকু সিলেক্ট হবে না, শুধু অর্ধেক অংশ সিলেক্ট হবে। সেক্ষেত্রে আমি এই দ্বিতীয় লাইনটিকে যে অংশগুলো সিলেক্ট করা আছে সেই লাইনের উপর দিয়ে যদি মাউসটিকে নিয়ে যেতে থাকি, তাহলে আমি যদি এরকম এই পর্যন্ত চাই তাহলে এই পর্যন্তই শুধু সিলেক্ট হবে। ক্ষেত্রে মাউসটি ছেড়ে দিলে এরকম সিলেক্ট হবে। তো আমি এগুলো বিষয় এটাই মূলত সিলেক্ট করা হয়, এভাবে মূলত সিলেক্ট করা হয়। আশা করছি সিলেক্ট করা বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন। আপনার এক্ষেত্রে তো এইভাবে আমি যেটা দেখলাম সেটা তো মাউসের মাউস ব্যবহার করে সিলেক্ট করা। আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট লাইন বা একটা নির্দিষ্ট কলাম সিলেক্ট না করে পুরো যে যত লেখা আছে সেই লেখাটিকে সিলেক্ট করবেন। এই লেখাটি তো শুধু 1 পৃষ্ঠারই না, এই লেখাটি তো 10 পৃষ্ঠারও থাকতে পারতো, 15 পৃষ্ঠারও ওয়ার্ড থাকতে পারতো। সেক্ষেত্রে সবগুলোকে একসাথে সিলেক্ট করার জন্য কিবোর্ডের যে কন্ট্রোল বাটনটি আছে সেই কন্ট্রোল বাটনটি প্রেস করবেন, এবং ইয়ে বাটনটি প্রেস করবেন, কন্ট্রোল এ প্রেস করলে দেখছেন যে এই ওয়ার্ডের মধ্যে যত লেখা আছে সব লেখাই একবারে সিলেক্ট হয়ে গেল, আলাদাভাবে সিলেক্ট করার প্রয়োজন পড়লো না। তো আমি এখন এই লেখাটি সিলেক্ট করলাম এমএস ওয়ার্ড। এটাকে আমি আমার যে মাঝখানে, সেই মাঝখানে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্যারাগ্রাফ যে ফাংশনটি আছে সেই ফাংশনের অন্তর্ভুক্ত এখানে সেন্টার। এখানে যদি কন্ট্রোল ই প্রেস করেন তাহলে সেন্টার চলে আসবে কিবোর্ডে। আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু সেন্টারে চলে আসলো। এখন আমি এখান থেকে চাইলে বোল্ড করতে পারি, বা বোল্ড করলে লেখাটি আমার গাঢ় হয়ে যাবে, এবং এটা লেখাটির সাইজটি বৃদ্ধি করতে পারি। এইসব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো না এখন। আমি শুধু এখন জাস্ট
এখানে শুধু এগুলোর বেসিক আলোচনা করছি, এগুলো নিয়ে পার্ট বাই পার্ট এগুলো সব ফাংশনের আলাদা আলাদা ব্যবহার, এগুলো সব ফাংশনের খুঁটিনাটি আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। এই ক্ষেত্রে আমি আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা যদি আমি এরকম করে সেট করি তা সেক্ষেত্রে অটোমেটিক একটা বক্স চলে আসে। এই বক্সটি চলে আসে, এই বক্সটি থেকে কিন্তু আমি চাইলে এটাকে বোল্ড করতে পারি। একবার বোল্ড করা থাকলে আরেকবার এটা ক্লোজ করলে বোল্ড আউট হয়ে যায়, এবং ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এবং লেখার বিভিন্ন কন্টেন্ট নির্বাচন করে দিতে পারি, লেখার বিভিন্ন ধরনের ডিজাইন করে দিতে পারি। এরকম করে দিলাম এখন। এবং এখন যদি এই অবস্থাটা দেখি, এই যে বক্সটা আছে এই বক্সটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো। এখন কিন্তু এটাকে দেখে আসলেই মনে হচ্ছে যে এটা একটা শিরোনাম, এই পুরো টেক্সটটি। এখন কিবোর্ডের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে কিবোর্ডের বেশ কিছু ফাংশন আছে, তেমন যে ফাংশনগুলো মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে সবসময় প্রয়োজন হয়ে থাকে, সেগুলোর মধ্যে কিবোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবেন কিবোর্ডে কন্ট্রোল নামে একটা ফাংশন আছে। এই কন্ট্রোল ফাংশনের কাজ কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে অনেক বেশি। আপনি কন্ট্রোল ফাংশনের ইংরেজি ভাষায় মোট 26টি বর্ণ আছে, এ থেকে জেড পর্যন্ত। এই 26টি বর্ণ দিয়ে এই মাইক্রোসফট ওয়ার্ডে 26 রকম কাজ করা যাবে শুধু কিবোর্ড প্রেস করার মাধ্যমেই। এক্ষেত্রে কন্ট্রোল বাটনটি অবশ্যই লাগবে। কন্ট্রোল বাটনটি সাহায্যেই ওই 26টি বর্ণ কাজ করবে। অর্থাৎ আমি যেমন আপনাদের অল্প একটু আগে দেখালাম যে যদি কন্ট্রোল নিয়ে প্রেস করি তাহলে লেখাটি সিলেক্ট হয়ে যায়, এটাই দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল বাটনের কাজ। অর্থাৎ প্রত্যেকটা লেটারকে আলাদাভাবে, প্রত্যেকটা লেটারের সাথে আলাদাভাবে একসাথে সেই কন্ট্রোল বাটনটি এবং সেই লেটারটি আলাদাভাবে কাজ করবে কন্ট্রোল বাটনের। তারপর যদি আপনি দেখেন যে স্পেসের মতো একটা বাটন আছে, যে আমাদের কিবোর্ডে সবচেয়ে বড় যে বাটনটি স্পেসের মতো যে বাটন, সেই বাটনটি এই মাইক্রোসফট ওয়ার্ডে স্পেস বাটন বলে বলে স্পেস বাটন নামে সবাই চেনে। এখানে যদি আপনি যে কোনো একটা লেখা লেখেন, আমি এখানে কিছু একটা লেখা লিখলাম, আপনি চাচ্ছেন যে এই লেখাটুর মধ্যে একটু ফাঁকা রাখবেন, সেক্ষেত্রে যদি স্পেস বাটনটি প্রেস করেন তাহলে কিন্তু লেখাটির মধ্যে একটু ফাঁকা হয়ে গেল, আবার স্পেস বাটন প্রেস করলে লেখাটির মধ্যে আরেকটু ফাঁকা হয়ে গেল। অর্থাৎ আপনি একটি ওয়ার্ড লিখলেন, একটি ওয়ার্ড লেখার পর তো আরেকটি ওয়ার্ড লিখতে গেলে অবশ্যই লেখাটির মধ্যে ফাঁকা রাখতে হয়। সেক্ষেত্রে যদি স্পেস বাটন প্রেস করেন তাহলে ওই ওয়ার্ডটির পরে একটু ফাঁকা হয়ে যাবে এবং আরেকটি ওয়ার্ড লেখার উপযুক্ত হয়ে যাবে। এখন কিবোর্ডে আরেকটি বাটন আছে, সেটা হচ্ছে ট্যাব। ট্যাব বাটনটির কাজ কি? ট্যাব বাটনটির কাজ আলাদা কোনো কাজ নয়, স্পেস বাটনটির কাজ যেটা ট্যাব বাটনটির কাজও ওইটাই, অর্থাৎ লেখাগুলোর মধ্যে ফাঁকা দেওয়া। কিন্তু এক্ষেত্রে ট্যাব বাটনটি স্পেস বাটনের থেকে একটু ভিন্ন কাজ করবে। স্পেস বাটনের ক্ষেত্রে আমি যখন কোনো একটা জিনিস লিখলাম, কোনো একটা লেটার লিখলাম, লেটার লেখার পরে আমি যখন স্পেস দিলাম তখন দেখলেন যে ফাঁকা, শুধু অল্প একটু ফাঁকা হলো, প্রত্যেকটা স্পেসের কারণে অল্প একটু করে ফাঁকা হলো। এক্ষেত্রে আমি যদি ট্যাব বাটনটি প্রেস করি, আমি এই লেখাটি লিখলাম, এখন যদি ট্যাব বাটনটি প্রেস করি, এখন যে দেখছেন যে আমি ওয়ার্ড কিছু ওয়ার্ড লিখছি এবং ট্যাব বাটনটি প্রেস করছি, আমাদের যে স্পেসের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ট্যাব বাটনটি বেশি স্পেস দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং যে স্পেস বাটনটি আছে স্পেস বাটনটি দুইটি ওয়ার্ড বা দুইটি লেটারের মধ্যে কম স্পেস দেওয়ার ক্ষেত্রে এই স্পেস বাটনটি ব্যবহার করা হয়। এখন যদি এই কিবোর্ডের ডান দিকে যাই, সেই ডান দিকে গেলে দেখতে পারবো আমাদের যে ইন্টার নামে একটা বাটন আছে, সেই ইন্টার বাটনের কাজ কি? ইন্টার বাটনের কাজ মূলত আপনি একটা লাইন এসেছেন, সেই লাইনের মাঝখানে আরেকটি লাইন দেওয়ার প্রয়োজন, আপনি একটা টেক্সট লিখেছেন, সেই টেক্সট লেখার পর আপনি একটা লাইন, দুইটি লাইন লিখেছেন, সেই দুইটি লাইনের মধ্যে আরেকটি লাইন লেখার উচিত ছিল, কিন্তু আপনি মনের ভুলে বা কোনো কারণে লেখা হয়নি সেটা আপনার। এক্ষেত্রে আপনি যদি ইন্টার বাটন প্রেস করেন তাহলে কিন্তু যেই লাইনটিতে যাবেন সেই লাইনটির পর যদি সেই লাইনটির শেষ প্রান্ত যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এন্টার বাটন প্রেস করেন, তাহলে ওই লাইনটির মাঝখানে আরেকটা ফাঁকা স্পেস তৈরি হবে, এবং আপনি যতবার এন্টার প্রেস করতে থাকবেন ততবার ওই স্পেসের মানটি বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ আপনি এখন চাইলে ওই লাইনের পরবর্তীতে যে এই লাইনটি বসানোর প্রয়োজন ছিল আপনি সেই লাইনটি অনায়াসে লিখতে পারবেন। আবার ইন্টার বাটনের কিছু উপরেই স্পেস, ব্যাক স্পেস নামক একটা বাটন আছে, সেই ব্যাক স্পেসের বাটনের কাজ কি? সেই ব্যাক স্পেসের বাটনের কাজ হচ্ছে ইন্টার বাটনের ডিওয়ার্স কাজ। অর্থাৎ ইন্টার বাটনের দ্বারা আপনি প্রতি লাইনের মধ্যবর্তী ফাঁকা নির্ধারণ করেছেন, এখন আপনি চাচ্ছেন যে ফাঁকাটা রাখবেন না, সেক্ষেত্রে আপনি ব্যাক স্পেস প্রেস করলে কিন্তু ওই যে ডিস্টেন্সটা ছিল সেই ডিস্টেন্সটা চলে গেল, আবার আগের মতো হয়ে গেল। আবার আপনি যে শুধু লাইনের শেষে গিয়েই যে আপনাকে ইন্টার বাটন প্রেস করলে
যে তাহলেই যে শুধু সেই লাইনটার মাঝখানে গ্যাপ তৈরি করবে এমনটি নয়। আপনি ধরেন এরকম এই লাইনটার ক্ষেত্রেই কল্পনা করেন, এই লাইনটির ক্ষেত্রেই কল্পনা করেন এই লাইনটি ধরেন আপনি এ পর্যন্ত রাখতে চান, এই লাইনে এই লাইনে এই পর্যন্ত রাখতে চান, আবার এর পরবর্তী যে অংশটি আছে অর্থাৎ ফুল স্টপের পরবর্তী যে অংশটি আছে সেই অংশটুকুকে আপনি এর পরের লাইনে দিতে চান। সেক্ষেত্রে আপনি যদি এই পর্যন্ত সিলেক্ট করেন, সিলেক্ট করার পর যদি যে ইন্টার বাটনটি আছে ইন্টার বাটনটি প্রেস করেন, তাহলে কিন্তু এই লাইন যে ইন্টার বাটন প্রেস করার আগ পর্যন্ত যতটুকু ছিল ততটুকু একটা লাইনে হলো এবং তার পরবর্তী অংশটিও আরেকটা লাইনে হলো। এটি মূলত ইন্টার বাটনের কাজ। সেক্ষেত্রে যে শুধু সবার শেষে গিয়েই গ্যাপ তৈরি করতে পারবে এমনটি নয়। আপনি যে কোনো লাইনের মধ্যে ওই লাইনটিকে দুটি লাইনে কনভার্ট করতে চাইলে বা ওই লাইনের পরবর্তী অংশকে নিচের লাইনে দিতে চাইলে সেক্ষেত্রেও ইন্টার বাটনটি প্রেস করা হয়। এখন যদি ডিলিটের কথা চিন্তা করি, লেখার মাঝে তো অনেক ভুল হতে পারে বা অনেক কাটাকাটি হতে পারে, অনেক ধরেন ভুল ইনফরমেশন লিখেছেন মনের অজান্তেই, বা যেটা লেখার উচিত ছিল সেটা না লিখে অন্য একটা লিখে ফেলেছেন, সেক্ষেত্রে ডিলিট করা প্রয়োজন পড়ে। ডিলিট করার ক্ষেত্রে আপনি চাইলে সব লেখাকে একসাথে ডিলিট করতে চাইলে এরকম কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট যেটা দেখাইছি এর মধ্যেই, এই ক্ষেত্রে ডিলিটের চাপ দিলে পুরোটাই ডিলিট হবে। এবং আমি ডিলিট মূলত দুইটি কিবোর্ডের যদি ডিলিট করতে চান তাহলে মূলত দুইটি বাটন দিয়ে ডিলিট করা যাবে, একটা হচ্ছে ব্যাক স্পেস এবং আরেকটা হচ্ছে ডিলিট। ব্যাক স্পেস এবং ডিলিট দুইটি দিয়ে ডিলিট করা যাবে এবং দুইটিতেই ডিলিট করা যাবে। দুইটি তো ডিলিটের কাজ করতেছে, তাহলে দুইটি আলাদা আলাদা বাটন হলো কেন? তাহলে আরেকটি বাটন তৈরি করার কি প্রয়োজন ছিল? এটার কারণও আছে। এই দুইটি ডিলিট করার পদ্ধতিটা একটু হলেও ভিন্নতা আছে, কিছু ক্ষেত্রে ডিলিট করার একটু ভিন্নতা আছে, সেটাও আমি দেখাচ্ছি। আপনি ধরেন এই লেখাটি আপনি সিলেক্ট করেন, এই লেখাটি সিলেক্ট করার পর যদি ব্যাক স্পেস প্রেস করেন তাহলে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আবার আমি আগের অবস্থায় নিয়ে আসলাম। আবার যদি আপনি চান যে ব্যাক স্পেস না প্রেস করে ডিলিট প্রেস করেন তাহলে ওই লেখাটি ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে দেখছেন যে দুইটা একই পদ্ধতিতে ডিলিট করছে, ব্যাক স্পেস এবং ডিলিট দুইটা বাটন একই পদ্ধতিতে ডিলিট করছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা বোঝার জন্য এখন যদি আমি এই লাইনটার এখানে দেখছেন যে মাউসের যে কার্সল, সেই কার্সলটি আপ ডাউন করছে, সেই কার্সলটি উঠানামা করছে। এখন যদি আমি চাই যে এই মাউসের কার্সলটার এই পাশের অংশকে যদি আমি মাউসের সামনের অংশ ধরি এবং এই পাশের অংশকে যদি মাউসের পিছনের অংশ ধরি, আমি চাচ্ছি যে মাউসের যে সামনের অংশ সেই সামনের অংশটিকে আমি ডিলিট করবো। সেক্ষেত্রে যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু পিছনের অংশটুকু ঠিকই থাকছে এবং সামনের অংশটুকু ডিলিট হয়ে যাচ্ছে। এভাবে পিছনের অংশটুকু ঠিক আছে, সামনের অংশটুকু ডিলিট হয়ে যাচ্ছে। আবার আপনি চাচ্ছেন যে আরেকটি নতুন জিনিস দেখাচ্ছি, সেইটা হচ্ছে আপনি চাচ্ছেন যে যা যা আপনি ডিলিট করেন সেগুলোকে নিয়ে আসবেন বা আন্ডু করবেন। আন্ডু করার ক্ষেত্রে কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডু হয়ে যাবে, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যাবে। আপনি কাজ করলেন, কাজ করার পর আপনি ঠিক তার আলটিমেটলি পূর্বে যে কাজটি করেছেন সেই অবস্থায় ফিরে যেতে চাচ্ছেন, কন্ট্রোল জেড প্রেস করলে আপনি সেই অবস্থায় ফিরে যাবেন। আবার যদি কন্ট্রোল জেড প্রেস করেন তার আগে যে কাজটি করেছিলেন সেই অবস্থায় ফিরে যাবেন। এভাবে কন্ট্রোল জেড কাজ হচ্ছে আন্ডু করা, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল জেড ব্যবহার করা হয়। তো আমি আন্ডুর দিকে যাচ্ছি না, আমি মূলত ব্যাক স্পেস এবং ডিলিটের মধ্যে পার্থক্যটা দেখাতে চাচ্ছি। আমি ব্যাক স্পেসের কাজটা দেখাইলাম যে ব্যাক স্পেসে প্রেস করলে মাউসের যে কার্সরের সম্মুখে যেই লেটারগুলো থাকে সেই লেটারগুলো ডিলিট হয়ে যায়। এখন যদি আমি যে ডিলিট আছে কিবোর্ডের সেই ডিলিট বাটনটি যদি প্রেস করিতে থাকি, ডিলিট বাটনটিতে যদি ক্লিক করতে থাকি, সেক্ষেত্রে দেখবেন যে মাউসের যে সামনের অংশটুকু সেই সামনের অংশটুকু ঠিক থাকবে, পিছনের অংশটুকু ডিলিট হতে থাকবে। যেমন আমি ডিলিট বাটনটিতে প্রেস করতে আসি, এখন কিন্তু মাউসের যে সামনের অংশটুকু আছে সামনের অংশটুকু ঠিকই আছে এবং পিছনের যে অংশটুকু আমাদের মাউসের কার্সরের সেই কার্সরের পিছনের অংশটুকুই ডিলিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতেছে ব্যাক স্পেস এবং ডিলিট এই দুইটি বাটন। এখন যদি চাই যে আমি এই এমএস ওয়ার্ড লেখাটি এখানে আছে, এই লেখাটি এখানে রাখবো না, আমি চাচ্ছি যে এখানে থাকবে এই এমএস ওয়ার্ডটি আমার এখানে লিখে রেখেছি, এখানে আমার প্রয়োজন আছে, আমি এই প্যারাগ্রাফের পরে এখানেও আমার এই এমএস ওয়ার্ড লেখাটি প্রয়োজন। সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে আমি কপি পেস্টের মাধ্যমে এটা করতে পারি। কপি করার ক্ষেত্রে এমএস ওয়ার্ডে যদি আপনার যে কিবোর্ডে কন্ট্রোল বাটন আছে, কন্ট্রোল বাটন প্রেস করে সি বাটন প্রেস করেন তাহলে এটা কপি হয়ে গেল। সেক্ষেত্রে অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে যে অংশটুকু আপনি কপি করবেন। তারপর আপনি যেই জায়গাতে সেইটি পেস্ট করবেন বা যে জায়গাতে সেই লেখাটি বসাইতে চাচ্ছেন সেই জায়গাতে গিয়ে আপনি যদি কন্ট্রোল ভি প্রেস করেন তাহলে ওটা অটোমেটিক পেস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এটা এখানেও আছে এবং এখানেও আছে। কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। এখন আপনি চাচ্ছেন
আমি এটাকে আন্ডু করে দিলাম। আপনি এখন চাচ্ছেন যে এই এমএস ওয়ার্ড যেটি এই লেখাটি এখানে থাকবে না, শুধু এখানে থাকবে, এখানে একটা নির্দিষ্ট এই জায়গাতে রাখবো, কিন্তু এখানে রাখবো না। সেক্ষেত্রে আপনি কাট করার মাধ্যমে এটা করতে পারেন। কাট করার ক্ষেত্রে আপনি কন্ট্রোল এক্স প্রেস করলে এটি এখানে আর থাকবে না, আবার যেখানে বসাতে চান সেখানে আপনি কন্ট্রোল ভি প্রেস করলে এটা ওখানে বসা যাবে এবং এই পূর্বে এই জায়গাতে থাকবে না। তো কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল ভি করার মাধ্যমে এভাবে কাট পেস্ট করা হয়। এখন আরেকটি নতুন যদি ফিচারের কথা চিন্তা করি, সেটা হচ্ছে আপনি এখানে ধরেন আমি এই লেখাটিকে ডিলিট করতে আছি, ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করতে আছি। এখন পূর্বের অবস্থায় আমার ফিরে যাওয়ার প্রয়োজন পড়তেছে। পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। আমি যদি চাই যে যা করলাম তার পরের অবস্থায় ফিরে যেতে, অর্থাৎ রিডু করতে, সেক্ষেত্রে আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে কিন্তু রিডু হয়ে যাচ্ছে। আমি এখানে কিছু ওয়ার্ড লিখলাম, এখন যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে এই ওয়ার্ডগুলো চলে গেল। আবার যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি ওয়ার্ডগুলো আবার চলে আসলো। অর্থাৎ কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু। আন্ডু করলে আগের অবস্থায় ফিরে যাবে, রিডু করলে পরের অবস্থায় ফিরে আসবে। এই লেখাগুলোকে লিখলেন আপনি আপনার এমএস ওয়ার্ডে, বিভিন্ন টেক্সট করলেন বা বিভিন্ন যা যা আপনার ডকুমেন্ট সেসব ডকুমেন্ট অনুযায়ী লিখলেন। লেখার পরে লেখাটিকে তো সেভ করে রাখতে হবে, না হলে তো আবার নতুন করে লিখতে হবে। সেভ করার ক্ষেত্রে যদি কিবোর্ডে কন্ট্রোল এস প্রেস করেন, কন্ট্রোল এস প্রেস করলাম, সেক্ষেত্রে এরকম একটা উইন্ডোজ চলে আসলো। এখন এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার, ব্রাউজারে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এই ডায়লগ বক্সে আপনার যে কম্পিউটার আছে কম্পিউটারের পুরো ফাংশন গুলো চলে এসেছে। এখন আপনি ইচ্ছা করলে যেখানে লেখাটি রাখবেন সেই সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে এখানে সেভ দিলেই লেখাটি সেভ হয়ে যাবে। যেমন এখানে আপনি এখানে এটাকে লোকাল ডিস্ক সি ডি ই যে কোনো লোকাল ডিস্কের মধ্যে রাখতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি একই লোকাল ডিস্কের মধ্যে যদি একই জিনিস দুইবার রাখেন সেক্ষেত্রে সেটা কিন্তু হবে না। যেমন লোকাল ডিস্ক এর মধ্যে আপনি এই এমএস ওয়ার্ড যেটি আছে সেটিকে রাখলেন, সেক্ষেত্রে আপনি নামটা পরিবর্তন না করে যদি আবার এটিকে লোকাল ডিস্ক এর মধ্যে রাখতে চান সেক্ষেত্রে এটা কিন্তু হবে না। এটা এই শুধু দুইটার মধ্যে একটা সিলেক্ট হবে, পরবর্তীতে যেটা দেবেন সেটা পূর্বেরটার উপরে সিলেক্ট হবে। আবার এখানে ফাইল নেম, এই লেখাটিকে আপনি কি নামে সেভ করবেন সেই নামটি দিয়ে এখানে সেভ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই শেষে ডট docx এই এই ওয়ার্ডটি থাকতে হবে। ডট ডক্স এই ওয়ার্ডটি অবশ্যই থাকতে হবে। এখানে ডট ডক্স এর আগে আপনি যেটা ইচ্ছে সেটাই দেন, কিন্তু ডট ডক্সটি পরবর্তীতে এই ওয়ার্ডটি থাকতেই হবে, না হলে আপনার এমএস ওয়ার্ডটি পুরো অবিচল হয়ে যাবে, অচল হয়ে যাবে। আপনি এখানে যেকোনো আপনার ইচ্ছে মতো একটা নাম দিয়ে এটাকে সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি চান যে একাধিকবার সিলেক্ট করবেন সেক্ষেত্রে আলাদা আলাদা ড্রাইভের মধ্যে এটাকে সেভ করতে পারবেন। একই ড্রাইভের মধ্যে একই নাম দিয়ে দুইবার সেভ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যে পূর্বেরটা থাকবে পূর্বেরটার উপরে, পরেরটা যখন সেভ করবেন তখন ওইটা সেভ হবে। আবার এখানে সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপের মধ্যে আপনি এটাকে কি হিসেবে সেভ করতে চান। ডিফল্ট অবস্থায় ওয়ার্ড ডকুমেন্ট অবস্থায় থাকবে, ডিফল্ট অবস্থায় ওয়ার্ড ডকুমেন্টই মূলত থাকে। এই অবস্থায় সেভ করলে এটা এমএস ওয়ার্ডে কনভার্ট হয়ে সেভ হয়ে যাবে। অর্থাৎ এরপরে আপনি এটাকে আপ চালু করে এমএস ওয়ার্ডে যা যা করা যায় তা তা করতে পারবেন। আবার যদি আপনি চান এটাকে পিডিএফ আকারে সেভ করবেন সেক্ষেত্রে পিডিএফ এ ক্লিক করে এটাকে, এখন পিডিএফ এর উপযুক্ত হয়ে গেল, এখন সেভ করলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আমি এমএস ওয়ার্ড আকারে সেভ করতে চাইলে এমএস ওয়ার্ড লেখা ক্লিক করে রাখবো এবং এখানে সেভ ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, এবং পরবর্তীতে যেখানে সেভ হবে সেখানে গিয়ে আপনি সেটাকে পাবেন। যেমন আমি ধরুন আমি এটাকে যদি এই যে এখানে যদি সেভ করি, এখান এই এখানে সেভ করলাম, এই যে এই ফোল্ডারের মধ্যে সেভ করলাম, এখন এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমি যদি এটাকে কেটে দেই তাও কোনো সমস্যা নেই, এটা সেভ হয়ে গেল। এখন আমি যদি চাই যে আমার যে পিছন এখানে দিস পিসতে গিয়ে আমি যেহেতু এখানে সেভ করেছি, আমার এই ফোল্ডারে সেভ করেছি, এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমি এটাকে পাবো। এই যে দেখছেন এটা আমি এই ফোল্ডারের মধ্যেই পেয়েছি, এবং এটাকে কোনো নাম দেইনি দেখে প্রথম যেই ওয়ার্ড গুলো ছিল সেই ওয়ার্ড গুলো নামেই এটা সেভ হয়ে গিয়েছে। এই যে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি এখানে যা যা করেছি তাতেই কিন্তু এখন দেখতে পাচ্ছেন। এভাবেই মূলত কোনো একটা এমএস ওয়ার্ড
কে সেভ করা হয়। তো আজকে মূলত এগুলো নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল আজকের ভিডিও, মূলত এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।